এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যেখানে মন চায় সেখানে চাও, দৌড়াও না হয় উড়ো, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু এই ঘরের আশেপাশে তুমি কি, তোমার ধুলাও যেন না আসে, না হলে কিন্তু খবর আছে। এক এক সাবধানী বাণীর ভারে নুয়ে গিয়েছে জিয়া, সাথে ভীষণভাবে ভরকেছেও। তৎক্ষণাৎ অপর পক্ষ থেকে উত্তর না পেয়ে দেমির ফের চড়া গলায় বলল, মুখে কোনো কথা নেই কেন? বোঝা গিয়েছে, জি। মনে থাকে যেন। দেমির উল্টো ফিরে হাঁটা ধরতে জিয়া বড় করে এক শ্বাস ছাড়ে। এই লোক প্রত্যেকবারে ওর নাভির শ্বাস উঠে দেয় একবারে। একবার দেমিরের প্রস্থান পথে তাকিয়ে আবারও বদ্ধ দরজার দিকে তাকায় জিয়া। কি আছে এই ঘরে যার জন্য মানুষটা এরূপ প্রতিক্রিয়া দেখালো? হয়তো অত্যন্ত বিশেষ কিছু, কিন্তু আপাতত ওর প্রাণ ওষ্ঠাগত হতে হতে বেঁচেছে। তাই আর নিজ ভাবনায় সময় নষ্ট করল না। আশেপাশে না তাকিয়ে সোজা ছুটল দেমিরের পেছনে। পথে যথেষ্ট সাবধানতা অবলম্বন করায় ও প্রতি কদম গোনার জন্য দেমিরের হাঁটতে কিছুটা সময় বেশি লাগে। তাই জিয়াও নিজ গতি মন্থর করে দিয়ে দেমিরের পিছু পিছু হাঁটতে থাকে। যা খেয়াল করতে পেরে দেমির রুক্ষ গলায় বলে, এত নাটক করতে হবে না, আগে চলে যাও। এইবারে জিয়ারও রাগ লাগলো। প্রত্যেক বিষয়কে লোকটি নেতিবাচক হিসেবে দেখে কেন? এত জটিলতা ভর্তি মস্তিষ্ক বিধায়িত সাধারণ আচরণ করতে পারে না সে। জিয়া এবার চট করে পেছন থেকে দেমিরের একদম পাশ বরাবর এসে হাঁটতে হাঁটতে বলে, আমাদের এই সম্পর্কে দুজনের অবস্থান কিন্তু সমান সমান, একদম বরাবর। তাই কারোর পেছনে কিংবা সামনে থাকার কোনো মানেই হয় না। নিজের পাশে জিয়ার উপস্থিতি বুঝতে পারে দেমির। সাথে মেয়েটির কথায় চুপ হয়ে যায়। কথায় কোনো কুটিলতার আভাস নেই, যা আছে একদম স্বচ্ছ ও যুক্তিযুক্ত। মেয়েটি ভিন্ন, অন্তত দেমিরের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সত্যি অনেক আলাদা। ঘরে প্রবেশ করেই দেমির সোজা খাটের কাছে চলে যায়। এদিকে কাজের কথা মনে করতেই জিয়া আগ্রহ নিয়ে প্রশ্ন করে, রাতে কি খাবেন? কেন? রান্না করতে হবে না। একবেলা রান্না করেছো বলে এখনো করবে নাকি? জি। জিয়া রান্না করবে শুনে মনে মনে খুশি হয় দেমির। সে আজ অনেক দিন পর তৃপ্তি পেয়েছিল খেয়ে। নয়তো দীর্ঘদিন যাবৎ খিটখিটে মেজাজের দরুন খাবারের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু এই সন্তুষ্টি ও পুরোপুরি মনের ভেতরে দাবিয়ে রাখলো। মেয়েটাকে নিজের খুশি দেখে এত দ্রুত প্রশ্রয় দিতে চায় না। এটা অনাগ্রহ নিয়ে বলল, শেফালি আপাকে জিজ্ঞেস করে নাও। জিয়া টলে যায় না, আবারও বলে। আপনি বলুন না। দেমির বিরক্ত হয়ে বলে, বললাম না, আপাকে জিজ্ঞেস করো, আমাকে অযথা জ্বালাবে না। জিয়া জ্বালাচ্ছে তাকে? দেমিরকে খুশি করার জন্যই তো জিজ্ঞেস করলো কি রাঁধবে। সকালেই না বললো তার নানান ধরনের খাবার খেতে ভালো লাগে। তাই জিয়াই চাইলো দেমিরের পছন্দ মতো কিছু করতে। নইলে জিয়া কি কম নিজের মতো কিছু একটা রেঁধে এতক্ষণে বসে থাকতো। সে বিষণ্ণ মন নিয়ে বলে, শেফালি আপু নেই। কপালে ভাঁজ পড়ে দেমিরের। নেই মানে? কোথায় গিয়েছে? ভাবির কাজে সাহায্যকারী লোকটা চলে গিয়েছে, তাই আপু এখন থেকে ওখানে কাজ করবেন। দেমির হতভম্ব হয়ে যায়। তার তৎক্ষণাৎ মনে পড়ে যায় তনিমা আকারে ইঙ্গিতে দেমিরকে বলেছিল জিয়ার সাথে কাজের লোকের মতো ব্যবহার করতে। তাহলে কি সেটাই হচ্ছে? সবটা বুঝতেই ও তড়িৎ টেলিফোনের দিকে ছুটে। আমি এখনই ভাবিমণিকে বলছি শেফালি আপাকে পাঠিয়ে দিতে। ওর জন্য দেমিরের পরোয়া দেখে ভালো লাগলেও জিয়ার এতক্ষণে টনক নড়ে যে বড় একটা ভুল করে ফেলেছে। দুপুরের দিকে মায়ের সাথে কথা হয়েছে ওর। আসিফ আঙ্কেল বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন, চিকিৎসা শুরু হচ্ছে। তার মধ্যে তনিমা কোনোভাবে জিয়ার মাধ্যমে অসন্তুষ্ট হয়ে যদি আর সুদ ওর পরিবারের উপর তোলে, তাহলে জিয়ার এত কষ্টের কোনো মূল্য থাকবে না। তাই জিয়া কোনো কিছু না ভেবেই তৎক্ষণাৎ ছুটে যায় দেমিরের কাছে। ব্যগ্র কণ্ঠে বলে, ভাবিকে কিছুই বলার প্রয়োজন নেই। আর এইসব ঘরের কাজ আমি শখ করেই করি, আমি অভ্যস্ত, কোনো সমস্যা নেই। আর ভাবি তো এসব কাজে পটু নন, ওনার সাহায্য লাগবে, তাই অযথা কথা বাড়ানোর প্রয়োজন নেই। আমি কথা বাড়াচ্ছি? আমি সেভাবে বলিনি। ভাবি প্রয়োজন পড়ে এসেছিলেন। এখন আপনি যদি ফোন করেন
তাহলে কেমন দেখাই? বিষয়টা ঘোলাটে হয়ে যাবে। আর তাছাড়া ভাবি নতুন লোক পেলে শেফালি আপুকে পাঠিয়ে দেবেন, চিন্তার কিছুই নেই। কোনো জবাব না দিয়ে দেবীর শক্ত মুখে সরে আসে। ও জানে এগুলো সব হচ্ছে নাটক। তনিমা কখনোই কাজের জন্য নতুন লোক খুঁজবে না, নাইবা শেফালি আপাকে এ বাসায় আর পাঠাবে। দেমিরেও জানে তনিমা এগুলো ইচ্ছে করে করছে। দেমিরের উপর জমা হওয়া সব আক্রোশ ঝাঁজ এখন কলা কৌশলে জিয়ার উপর তুলছে। সামনে আরও কি করবে তারও ঠিক নেই, কিন্তু তনিমার এসব কর্মকাণ্ডের পেছনে থাকা কারণ জিয়াকে জানাতে চায় না দেমির। অন্তত এখন তো কোনো ভাবেই না, শুধু শুধু জল ঘোলা হবে আরও। আর যদি জিয়াও বিরূপ মনোভাব পুষে রাখে মনে, তাহলে দেমির কখনো জিয়াকে সহজভাবে নিতে পারবে না। ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে দেমিরের, শ্বাসের মাঝে উষ্ণ আভা। আজও অক্ষম বলেই তনিমা এত কিছু করার সাহস পাচ্ছে, নতুবা আগে দেমিরের পেছনে যাই করুক কখনো বিপরীতে দাঁড়িয়ে কিছু বলার স্পর্ধা করতে পারেনি। রাগে জেদে আর থাকতে না পেরে সিগারেট ও লাইটার নিয়ে বাথরুমে চলে যায় দেমির। বারান্দায় যাওয়ার অবকাশ নেই, বাহিরে জলজলে সূর্যের আলো এখনো বিরাজমান। এদিকে জিয়া যে পাল্টা কিছু বলবে তারও সুযোগ দেয় না দেমির, প্রবল বল প্রয়োগে শব্দ করে দরজা আটকে দেয়। এদিকে জিয়া অসহায় হয়ে বসে রয় নিশ্চুপে। জীবন কিছুটা সহজ হওয়ার আশায় বিয়ে করে এখানে এসেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সহজ হওয়ার বদলে সব কিছু কেমন যেন আরো জটিল হয়ে আসছে। নাজুক হাতের যত্নে ও লোভনীয় খাবারের স্বাদে উত্তপ্ত মেজাজ কিছুটা দমে এসেছে। নরম নরম আহ্লাদি প্রশ্রয়ী বাণীগুলো অন্তঃস্থলে আমোদ জাগিয়েছে। এককালের উদাসীনতা ভরা বায়ুতে ইদানিং যে মোহনীয় এক সুবাস মিশে থাকে, সেটা মনের অস্থিরতা স্তিমিত করে নিয়ে এসেছে। সরল মধুময় কণ্ঠী শব্দগুলো হৃদয়ে থেমে থেমে মৃদু ঝংকার তুলে ধরছে। আপনার ড্রপটা দিব এখন। মৃদু ঘুর কাটে জিয়ার কথায়। দেমের নিঃশব্দে মাথা পেছন দিকে এলিয়ে রাখে, অপেক্ষা করে মেয়েটির সান্নিধ্যের। এই সময়টা ছাড়া মেয়েটিকে একদম কাছে পাওয়া যায় না, কয়েক দূরত্বে তার অবস্থান থাকে। দেমির অবশ্য জানে ওর নির্দেশে জিয়া এই অব্যক্ত অথচ দৃশ্যমান দূরত্বটি বজায় রেখেছে। সদা কারো কাছে নত না হওয়া দেমির বিয়ের সেদিন সদ্য পরিচিত এক মেয়ের সম্মুখে নিজ অপারগতা দেখিয়ে বড্ড লজ্জিত অনুভব করেছিল। তাই তো অপমানিত হওয়ার আক্রোশে খারাপ ব্যবহার করে ফেলে জিয়ার সাথে, স্পর্শ না করার মতো এক বর্বর আদেশ ছুড়ে দেয়। অথচ 24 ঘন্টা পার না হতেই নিজের ছুড়ে দেওয়া এই আদেশ এখন গলার কাটা হয়ে বিচ্ছে। নিজ থেকে বিষয়টি নিয়ে কথা বলার মতো সহজ এখনো অনুভব করছে না দেবীর। তাই তো মনতা অবলম্বন করে দ্বিধায় ভুগছে। নিঃসঙ্গ দেবীর ভাগ্যক্রমে এক সঙ্গিনী লাভ করেছে, যার মারফত এবার এই মনটা লোভী হয়ে উঠেছে। চাইছে এতদিনের ভোগা একাকিত্ব এবার ঘুচিয়ে ফেলতে, মন খুলে মেয়েটার সাথে কথা বলতে। দেবীর বুঝে গিয়েছে মেয়েটা ভিন্ন, যার কাছে আপন কষ্টগুলো ব্যক্ত করলেও কটাক্ষ কিংবা সমবেদনার বাণীর পরিবর্তে সঙ্গ লাভ করবে, যে ওকে নিচু কিংবা অপারক না ভেবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। দেবীর চায় ধীরে ধীরে ওকে বিশ্বাস করতে, নিজেকে খোলা বই হিসেবে মেলে না ধরে একটি পৃষ্ঠা বানিয়ে নিবে, যাকে সময় নিয়ে পড়ে অনুভব করে জিয়া জানতে পারবে। ভাবনার মাঝে ব্যাঘাত ঘটে চোখের মাঝে পড়া তরল পদার্থের ক্ষীণ জ্বালায়। সহসা অক্ষি পল্লব বন্ধ করে ভিন্ন গলায় একটা প্রশ্ন করে ফেলে দেমির। কি পারফিউম ইউজ করেছো তুমি? হুইচ ফ্লাওয়ার ফ্লেভার? আচমকা এমন অপ্রাসঙ্গিক এক প্রশ্ন উঠতেই কিছুটা ভরকে যায় জিয়া, সাথে সাথে বিব্রত অনুভব করে। প্রশ্নটা কেমন যেন, কি উত্তর দিবে সে? এরই মাঝে দেমের ফের বলে, কি হলো বলছো না যে? আমি কোনো পারফিউম ইউজ করি না, আর বিধি অনুযায়ী উচিত নয়। কপাল কুচকায় দেমির। মিথ্যে কেন বলল? ও কিছুটা অসন্তোষ গলায় বলে, সাধারণ একটা প্রশ্নের উত্তরে মিথ্যে বলার কি আছে? আমি কখনো মিথ্যা বলি না, বাকিটা আপনার উপর বিশ্বাস করবেন কিনা। কথাটা দৃঢ় কণ্ঠে বলে হঠাৎ থমকে যায় জিয়া। তৎক্ষণাৎ এক রূঢ় বাস্তবতা হানা দেয় চোখের সম্মুখে, শরীর নিশ্চল হয়ে আসে। জিয়া তাকায় দেমিরের দিকে। এই যে হে লোকটার সাথে যে ও সম্পর্কে জড়িয়েছে, সেটার ভিত্তি তো পুরো মিথ্যের উপর তৈরি। জিয়া সত্যটা জেনেও কি ভীষণ অবলীলায় সেটি লুকিয়ে বসে আছে। অপরন্ত ক্রমাগত এক সুস্থ নাটক করছে। মন মস্তিষ্ক বিষয় এলো তুরন্ত।
সবটা এমন হয়ে গেল কেন অল্প কিছু সময়ের মধ্যেই? ভারাক্রান্ত হয়ে আসা মনটা নিয়ে জিয়া নিচু স্বরে দেমিরকে বলে, আমার প্রয়োজন পড়লে ডেকে নেবেন। আমি একটু ব্যালকনিতে বসতে যাচ্ছি এখন। কণ্ঠস্বরের তারতম্য খুব সূক্ষ্ম হলেও বুঝতে পেরেছে দেমির। ওর কথাকে মিথ্যা সাব্যস্ত করায় কি রাগ করলো? দেমির তো গম্ভীর ধরনের কোনো আচরণ করেনি। উপরন্তু জিয়ার বিষয়টি একটু অবিশ্বাস্যই বটে। একটা মানুষ কোনো ধরনের প্রসাধনী ব্যবহার ছাড়াই কোনো এক অসাধারণ ফুলের সুবাস আপন অস্তিত্বে বয়ে বেড়াবে। ঘটনাটি তো বিরলই। মনে প্রশ্ন জাগতেই পারে। ঠোঁট উল্টে বসে থাকে দেমির। সময় খানিকটা পার হলেও জিয়ার কোনো সারা শব্দ পাওয়া যায় না। ঘরেও একা একা বসে থাকতে আর ভালো লাগছে না। তাই ইতস্তত মন নিয়ে খাট থেকে নিঃশব্দে কদমে দেমির চলে যায় ব্যালকনির উদ্দেশ্যে। পেছনে মৃদু শব্দ পেতেই জিয়া ঘাড় ঘুরে তাকায়। দেমির এসেছে। অভিব্যক্তি তার স্বাভাবিকই লাগছে। তাই জিয়াও কিছু না বলে চুপ করে থাকে। মূলত ওর কথা বলতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সে মানুষটার সাথে প্রতারণা করছে, সত্যটা লুকিয়ে অপরাধ করছে। নিজেকে এসবের মধ্যে অত্যন্ত ছোট ও নিকৃষ্ট মনে হচ্ছে। পাশের চেয়ারে দেমিরের উপস্থিতি বুঝতে পেরেও যখন জিয়া নীরব রইল, তখন দেমির বুঝল বিষয়টি গুরুতর। কেন যেন অবচেতন মনের তাড়নাতেই নিজ থেকে কথা শুরু করেও। ঘুমিয়ে গিয়েছো? আকাশের পানে উদাস দৃষ্টি মেলেছিল। সেখান থেকে চোখ সরিয়ে দেমিরের উপর নজর আবদ্ধ করে জিয়া। লোকটার মাঝে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। সে কি নিজ থেকে কথা শুরু করতে চাইছে? জিয়া বেশ না ঘাটিয়ে বলে, না, আপনার কিছু প্রয়োজন? হুম। ছোট প্রত্যুত্তরে চুপ হয়ে যায় তিমির। আর কি বলবে জানা নেই এই মুহূর্তে। জিয়া যেন বুঝলো সে বিভ্রম, তাই নিজেই বলল, আপনি কি গতকালের মতো আজ রাতটা এখানে বসেই পার করে দেবেন? হ্যাঁ, তুমি চলে যাও। আমার যাওয়ার কি প্রয়োজন? পাশে থাকলে আপনি বিরক্ত বোধ করেন? আমার উপস্থিতি অপছন্দ? যে পাশ থেকে জিয়ার কণ্ঠস্বর ভেসে আসছে সেখান থেকে মুখ সরিয়ে নেয় দেমির, হয়তো অনেকটা নজর চুরির মতোই। গম্ভীর স্বরে বলে, আমার জন্য নিজের রাতের মূল্যবান ঘুম নষ্ট করে কি হবে? আপনি বুঝলেন কিভাবে আমি সময় নষ্ট করছি? হতেও তো পারে ঘুমের চাইতে এই সময়টুকুর মূল্য আমার কাছে অপরিমেয়। অনুভূতি কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন হয়। দেমিরের হৃদয় থমকে গেল মুহূর্তের মাঝেই। মেয়েটা এভাবে কেন কথা বলে? কথাটুকু আদৌ সত্য নাকি দেমিরকে দেয়া এক নিছক সান্ত্বনা মাত্র? সেটা দেমির বুঝতে চায় না এই মুহূর্তে। সহসা এক অপরিচিত কিন্তু উষ্ণ অনুভূতিতে আপন মন মস্তিষ্ক সে গ্রাসিত হতে অনুভব করলো। অনুভূতির তুরে ধীরে ধীরে চেয়ারে পিঠ হেলিয়ে দিয়ে চোখের পাতা বুঝে নিল দেমির। কিয়ৎক্ষণ চুপ থেকে নরম স্বরে বলল, তুমি কি জানো আমার রাত জাগার অভ্যাস কেন হয়েছে? শান্ত নিশ্চল চেহারায় আপন দৃষ্টি নিবদ্ধ রেখে জিয়া মৃদুলয়ে বলে, কিছুটা নমুনা করেছি, তবে প্রতিশ্রুতি দিতে পারি আমি একজন ভালো শ্রোতা। চাইলে পরীক্ষা করে নিতে পারেন। কথার প্রেক্ষিতে পুরুষালী ঠুটে এক লহমায় স্মিত হাসি পরিলক্ষিত হলো। সূর্যের আলো দিয়ে শুরু মানুষের নতুন দিনের সূচনা ঘটে। রাতে ঘুমের ঘুরে দেখা স্বপ্নগুলো দিনের আলোয় সত্যি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মন বাঁধে। তারা তটস্থ হয়ে পড়ে নিজের কর্মব্যস্ত দিনটির সামনে নেওয়ার উদ্দেশ্যে। চারপাশের মানুষের ছুটোছুটি শুরু হয় আপন লক্ষ্য গন্তব্য হাসিল করার জন্য। সকলের মাঝে থাকে এক নীরব প্রতিযোগিতা। কেউ কারো পিছে থাকতে রাজি নয়। অথচ দেখো, আমার মতো অক্ষম মানুষ সেই সূর্যের আলোয় শুরু সহ্য করতে পারি না। আমার দিনের শুরু হয় চোখের সম্মুখে ঘুর অন্ধকার নিয়ে। আশেপাশের মানুষের এই ব্যস্ততা কোলাহল আমাকে সবার মাঝে বেমানান অনুভব করায়। আমার এই অক্ষমতাকে খুব করে টের পাইয়ে দেয়। আমার প্রচুর হিংসে হয়। তাদের মতো বেঁচে থাকতে না পেরে আমার নিজেকে পরাজিত লাগে। আফসোস জাগে পূর্বের আমিটার জন্য। তাই অপেক্ষা করি এই নির্জন সময়ের, যে সময় সকলের দিনের সমাপ্তি ঘটে। পরিবেশ কেমন শান্ত হয়ে থাকে, যেন কোনো এক যুদ্ধের সমাপ্তি ঘটেছে। এই স্থিরতা আমার সারাদিনের অস্থিরতাকে শীতল করে দেয়। এই নীরবতা আমার একাকিত্বকে বোঝায়। তাই তো এই রাতের সাথে আমার সন্ধি। সবটা নিশ্চুপে শুনে গেল জিয়া। যখন দেমির এক প্রলম্বিত শ্বাস ছাড়ল, তখন সে নিখাত মনে দেমিরের পানে চেয়ে থেকে ফিসফিসিয়ে বলে,
এখন থেকে না হয় এই নিস্তব্ধ রজনীর একাকিত্বকে চিরে আমি আপনার সঙ্গী হলাম। আপনার হয়ে আমি সেই অম্বরের বুকে থাকা উজ্জ্বল নক্ষত্রগুলো গুনে নেব। রাতের এই নীরবতাকে আপনি আর আমি মিলে জীবন্ত করে তুলব। তৈরি করে নেব আপন ভিন্ন দুনিয়া, যেখানে আমরা একে অপরের সান্নিধ্যে মিলে পার করে দেব এই আধার রাতগুলোর অগণিত প্রহর। কিছু কিছু প্রতিশ্রুতির জবাব হয় না, কারণ সেগুলো এতটাই মূল্যবান হয় যে সাধারণ কোনো শব্দ তার মর্মার্থ প্রকাশ করতে ব্যর্থ। তুচ্ছ বর্ণগুলোর ভার সইতে না পেরে নতুজান হয়ে পড়ে। তাই কয়েক পল নিশ্চুপ থেকে হঠাৎ কি হলো কে জানে, সহসা নিজের বা দেখে হাত বাড়িয়ে দিল দেমির। জিয়ার কোনো রিয়াকশনসের অপেক্ষা না করেই বাহু গলিয়ে স্পর্শ করে ওর কোমল ডান হাতটা শক্ত করে আপন শক্ত পুরুষ হাতের মুঠোয় চেপে ধরে। হয়তো বিহব্বল জিয়া স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। কিছু সময় থমকে থেকে আচমকা আবেগপ্রবণ হয়ে পড়ে। তাদের মাঝে কোনো কথা হয় না, অথচ জিয়া যেন স্পষ্ট দেখতে পায় এই একত্রিত হাতের মাধ্যমে দেমির নামক পুরুষটি তার সঙ্গিনীকে আমন্ত্রণ জানিয়েছে, সাদরে গ্রহণ করেছে তার প্রস্তাব, সাথে তার মিলেছে সে স্পর্শের অধিকার। কাজল কালো চোখে কেমন অলক্ষে এক ফোঁটার মুক্তা ঝরে, ঠিক প্রথম পাওয়া সুখের মতো। মাঝে মধ্যে মনতা যেন শত শত শব্দমালাকে হার মানাতে সক্ষম। এভাবেই মুহূর্তের পর মুহূর্ত পার হয়ে যায়, কিন্তু ছুটে না সেই হাতের বাঁধন, বরঞ্চ সময়ের সাথে তাদের হৃদয়ের উষ্ণতা বেড়েছে কেবল। ঘোর তমসাকে সাক্ষী রেখে গড়ে ওঠে এক নতুন অনুভূতি, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব। অচেনা অথচ ব্যক্তিগত মানুষ ও অজানা নানান অনুভূতি সামলাতে সামলাতে কীভাবে যেন এই শ্বশুর বাড়ি নামক জায়গাটিতে সপ্তাহেরও বেশি সময় কেটে গেল জিয়ার। অথচ মনে হচ্ছে কতকাল যাবৎ এখানে থাকে সে। এই বাড়ির সব কিছু এখন জিয়ার নিয়ন্ত্রণেই। প্রত্যেকটি বস্তু, প্রতিটি কোণ যেন ওর আধিপত্য সসম্মানে স্বীকার করে নিয়েছে। শুধুমাত্র জড়বস্তু কেন, এই বাড়ির কর্তাও এখন জিয়া নামক মেয়েটি ছাড়া অসম্পূর্ণ। তার দিনের সূচনা থেকে সমাপ্তিতে কেবল জিয়ারই দখলদারিত্ব বহাল থাকে। তার সেই দীর্ঘদিনের নিঃসঙ্গ জীবনের রীতি টেনে দিতে অনেকটাই সফল হয়েছে জিয়া। ইদানিং মানুষটার সহজ সরল ব্যবহার ওর মনের ভারকে প্রতিনিয়ত হালকা করে দেয়। অপরদিকে তনিমা নিজ প্রতিশ্রুতি পালনে অবহেলা করেনি। জিয়ার বাবাকে নিয়ে আসিফ সাহেব উড়াল দিয়েছেন ভিনদেশে। আশা করা যাচ্ছে কয়েক মাসের ব্যবধানে তিনি পুনরায় নিজ পায়ে দাঁড়াতে পারবেন। এর ঝঞ্ঝাট এক জীবনে যতটুকু শান্তি ও সুখ চেয়েছিল জিয়া, সেটুকু হাতের নাগালিয়ে আছে বলে মনে হয়। তবে অন্তঃস্থলে লুকিয়ে রাখা সেই সত্য, যা থেকে দেমির পুরোপুরি অজ্ঞাত, সেটি ভীষণ করে পীড়া দেয় জিয়াকে। হঠাৎ করে মনে পড়লেই মনটা খামছে ধরে, বর্তমানকে ধরে রাখতে কষ্ট হয়। সব যদি মরিচিকার মতো একদিন সব হাত ফুসকে ছুটে যায়, তখন জিয়া তো পুরো নিঃস্ব হয়ে যাবে। শুনো, কাপড় ভাঁজ করতে করতে আপন ভাবনায় মগ্ন সে। হঠাৎ করে দেমিরের ডাকে বাস্তবে ফিরে আসে। জিয়া ঘুরে তাকায়। বিছানায় বসা দেমিরের উন্মুখ মুখ এদিকে নিবদ্ধ। হাতের কাজ রেখে সেদিকে চলে যায় জিয়া। জি বলুন। কাবার্ডের বাম দিকে একটা ড্রয়ার আছে, দেখেছো নিশ্চয়ই? ওখানে কিছু মেডিকেল ফাইল আছে, সেখান থেকে ডাক্তার আফতাবের প্রেসক্রিপশনটা নিয়ে আসো। দেমিরের সব ওষুধ নিয়মিত চলে আসে, তনিমাই সে দায়িত্বে রয়েছে। তবে আজ হঠাৎ করে অন্য প্রেসক্রিপশনের কি প্রয়োজন পড়ল? আপন প্রশ্ন দমি রেখে জিয়া আদেশ পালনে ব্যস্ত হলো। আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। আচ্ছা। যথারীতি ড্রয়ার খুলতে অজস্র কাগজ চোখে পড়ল। জিয়া সময় নিয়ে সেসব ঘাঁটতে বসলো। একে একে দেমিরের মেডিকেল ফাইল সহ রিপোর্টও নজরে আসলো। হালকা করে সবগুলোতে চোখ বুলিয়ে খুঁজতে খুঁজতেই কাঙ্ক্ষিত প্রেসক্রিপশনটি মিলে। খেয়াল করলে বুঝে আসে ডাক্তার আফতাব একজন নিউরোলজিস্ট। চুপচাপ সব কাগজ গুছিয়ে রেখে কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে যেতেই দেমির বলে, এটার একটা ছবি তুলো। আমার মোবাইলে দেখবে ফারদ লেখা একটা নাম সেভ করা আছে। ও আমার অ্যাসিস্ট্যান্ট। হোয়াটসঅ্যাপে ওর কাছে ছবিটা পাঠিয়ে দাও। আচ্ছা, এখনই পাঠাচ্ছি। ছবি তুলে জিয়া পাঠিয়ে দেয়। এবার আর নিজ কৌতূহল দমাতে পারল না। দেমিরের বিপরীত পাশে বসে উদ্বেগ নিয়ে বলে, আপনি এই ওষুধগুলো আনাবেন? দেমির ইতিবাচক মাথা নাড়েই বলে, হ্যাঁ। জিয়ার চেহারায় যেন আধার নামলো।
কণ্ঠেও ছাপিয়ে গেল দেমিরের জন্য অনুভব করা কষ্ট। কেন আপনি না আপনার ইনসমনিয়া ঠিক করতে চান না? দিনের বেলায় জেগে থাকতে না খুব কষ্ট হয়? দেমিরের শান্ত নরম চেহারায় এক যাত্রায় হাসি ফুটে ওঠে। লোকটি ইদানিং মৃদুমন্দ, হাসতে তেমন কার্পণ্য করে না, সহজ আচরণ করতেও কোনো দ্বিধাবোধ রাখে না। সে কোনো জড়তা ছাড়াই হাত বাড়িয়ে খাটের উপর রাখা জিয়ার হাতের উপর রেখে অদ্ভুত গলায় বলে, এখন আর কষ্ট হয় না? জিয়া বুঝল, অভ্যন্তরে শীতল হাওয়া অনুভব করলো, তবে মন তৃপ্ত হলো না। কেন যেন আরো কিছু স্পষ্ট স্বীকারোক্তি শুনতে ইচ্ছে হলো। সে ভীষণ উদ্গ্রীব হয়ে দেমিরের চেহারায় দৃষ্টি বুলিয়ে বলে, শান্ত রাতের সঙ্গ তো আপনার ভালো লাগে। রাতকে তো ছুঁয়ে অনুভব করা যায় না, অথচ আমার সঙ্গিনী তো আমার সাথেই থাকে। আমি না একটু স্বার্থপর? যার মাঝে বেশি স্বস্তি লাভ করছি তাকেই না হয় কাছে রাখি। তাই? দেমির ভ্রু নাচিয়ে ফের বলে, আর কি বলতো, দেখা যাবে আবার দুই নৌকায় পা রাখতে গিয়ে আমার কোথাও ঠাঁই হলো না। শুনেছি বউরা স্বামীর ব্যাপারে ভীষণ হিংসুটে হয়। তোমার কি মতামত? বউ? হ্যাঁ, এভাবেই তো জিয়াকে সম্বোধন করলো সে। শ্যামকালো কপল জোড়া কেমন উষ্ণ অনুভূত হলো। লাজুক অনুভূতির জোরে ঠোঁটের কোণে মুচকি হাসি চলে এলো। মাথা হলো নত। অপর পাশের মৌন অবস্থা দেখে যেন সবটা বুঝলো দেমির। হঠাৎ করে মনে খুব ইচ্ছে জাগলো যদি সে মিষ্টি চেহারাটি ও একবার দেখতে পারত। আবারও সে একই হতাশায় নিমজ্জিত হতে গিয়ে নিজেকে সামলে নিল দেমির। জিয়ার থেকে উত্তর পাবার আশায় আবার বলল, বললে না যে? কি বলবো? জিয়ার নিভু নিভু কণ্ঠ। দেমির কেন যেন নিজের হাসি দমিয়ে রাখতে পারল না। প্রাণ খোলা সচ্ছল হাসি তার ঘর জুড়ে গুঞ্জন তুলল। জিয়া লজ্জা ভুলে মন খুলে সে নয়নাভিরাম দৃশ্য আপন মন গহীনে গেঁথে নিল। দেমির থামতে জিয়া বলল, আপনি আমার জন্য ওষুধ নিতে চাচ্ছেন তাই না? দেমির স্পষ্ট বাস্তববাদী ছেলে, তাই তো কোনো রাগ ঠাক না করে বলল, শুধু শুধু রাত জাগা অনেক কষ্টের। কতগুলো রাত আমাকে সঙ্গ দিতে তোমার ভালো ঘুম হয় না। এভাবে চললে অসুস্থ হয়ে যাবে, আবার তুমি ঘুমালে আমারও ভালো লাগবে না এখন। তাই এক মধ্যপন্থা অবলম্বন করলাম। আমার সত্যিই কোনো সমস্যা হচ্ছে না। অনেকটা তুমি মানিয়ে নিয়েছো, এবার আমি না হয় কিছুটা মানিয়ে নেই। জিয়া চুপ হয়ে গেল। দেমিরের এই নম্র রূপ ঠিক এক স্বপ্নের মতো লাগছে। অতিবাহিত দিনের সাথে দেমিরকে নানানভাবে চিনতে পারছে জিয়া। প্রথম দিনের দেখা দেমির থেকে এই দেমির সম্পূর্ণ ভিন্ন মানুষ, উত্তম এক সত্তা। ফারদিন এসেছে। আগে থেকে আপ্যায়নের ব্যবস্থা করে রেখে সে সরে গিয়েছে জিয়া। আপাতত অবস্থান তার রান্নাঘরে, অপরদিকে ফারদিন রয়েছে ঘরে। দেমিরের ওষুধগুলো সে সাথে করে নিয়ে এসেছে। আবছা অন্ধকার ঘরে এখন উজ্জ্বল আলো জ্বালানো। দেমিরের চোখে এঁটে রাখা মোটা ফ্রেমের কালো চশমা, মুখাবয়ব বড্ড থমথমে ও নীরব। ডিভানে তারা মুখোমুখি হয়ে বসে আছে। ফারদিন ছেলেটা দেমিরের ভীষণ অনুরাগী। স্কুল জীবনে দেমিরের 3 ক্লাস জুনিয়র ছিল, অতপর সেখান থেকেই তাদের সখ্যতা গড়িয়ে এত দূর। অফিসের কি অবস্থা ফারদিন? এহেন প্রশ্নে ফারদিনের শ্যাম চেহারায় চিন্তার রেশ স্পষ্ট হয়ে উঠল। বড়ি পরিস্থিতিতেও অনেক দিন অফিস সংলগ্ন কাজে জড়িত ছিল দেমির। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজ থেকে সামলে নিত, সকলকে নিয়ন্ত্রণে রাখত, কিন্তু গত 1 বছরে ওর মানসিক অবসাদ এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে বাসায় বসে থেকেও আর অফিসের কোনো কাজ নিজ হাতে তুলে নেয়নি। সমস্ত কিছু আপন বড় ভাইয়ের উপরেই ছেড়ে দিয়েছিল। এখন আজ হঠাৎ করে এমন প্রশ্ন করায় ভরকেছে ফারদিন। কারণ হলো, অফিসে যা কিছু হচ্ছে সেগুলো যদি দেমির জানতে পারে তাহলে হয়তো তার মন আরও ভেঙে যাবে। কিন্তু ফারদিন বাধ্য। দেমিরের প্রতিটি আদেশ পূর্ণ করতে সে বদ্ধপরিকর। এক দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে, কিছুই ঠিক নেই ভাইয়া। কয়েক মাস আগেই আপনার কেবিনটা ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন মাঝে মধ্যে তনিমা ম্যাম বসেন। আপনি আগে যেসব কোম্পানির সাথে যোগাযোগ রাখতেন সেগুলো কোনোটার সাথেই দানিশ স্যার এখন আর কাজ করেন না। এমনকি তাদের পাঠানো কোনো প্রস্তাবের একটা জবাবও পর্যন্ত দেন না। এখন তো জার্মানি আছেই তিনি। মিস্টার ব্রুনো, যার সাথেই আপনার প্রেস ছিল, তার সাথেই কাজ করছেন। ব্রুনো নামটা কানে আসতেই হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে দেমিরের, চোয়াল শক্ত হয়ে আসে দেমিরের। ভাইয়া কি তার এতই পর হয়ে গিয়েছে? দেমিরের সম্মান কি তার সম্মান নয়? দাঁতে দাঁত চেপে সে বলে, অনেক টাকার ডিল? জি ভাইয়া।
চেঞ্জিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট বাতিল করে মিস্টার ব্রুনোকে নির্বাচন করেছেন দানিশ স্যার। তাচ্ছিল্য হাসে দেমির। শাহ গ্রুপ থেকে দেমিরের পুরো অস্তিত্ব মিটিয়ে দিতেই উঠে পড়ে লেগেছে তার ভাই ভাবি। দেমিরের পেছনে থাকা কারণে সবটাই জানে। অযোগ্য হাত যে কখনো তার বাবার রেখে যাওয়া দায়িত্বের ভার নিতে পারবে না, সেটাই দানিশ প্রমাণ করে দিচ্ছে এখন। অথচ দেমির তো তখন নিজের কর্তব্যই পালন করছিল। তিক্ত বাস্তবতা তো গায়ে কাটা হয়ে বিঁধবেই। এখন সেই কাটাকেই উপড়ে ফেলার চেষ্টা চলছে প্রতিনিয়ত। ফারদিন চলে যাওয়ার পর থেকে লোকটি কেমন চুপ হয়ে আছে। চোখে মুখে কেমন একটা চাপা বিষণ্ণতা বিরাজমান। জিয়ার সাথে কথা বলছে না, অপ্রয়োজনে মোবাইলও ঘাটছে না। কেমন গোমট হয়ে অনড় ভঙ্গিতে বসে আছে, যেন কিছু নিয়ে ভীষণ চিন্তিত। জিয়া জহুরি নজরে সবটা পরখ করে এক দীর্ঘশ্বাস ছাড়ে। সব বিশ্বাসে নাক গলাতে চায় না, তবে তনিমার আচরণে স্পষ্ট দেমিরকে নিয়ে তারা মোটেও ভাবে না। এমন অবস্থা যদি অফিসে চলমান থাকে তাহলে আর অবাক হবে না সে। একবার বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে জিয়া বলে, শুনছেন? ভাবনায় মশগুল দেমিরের কানে কথাটুকু বোধ হয় গেল না। জিয়া পুনরায় ডাকলো। শুনছেন? চমকে যাওয়ার মতো নড়ে উঠেছে দেমির। জিয়া দ্রুত বলে, রাত 9টা বাজছে, খাবার নিয়ে আসি। কথাটুকু শুনে দাঁড়িয়ে গিয়ে মাথায় এপাশ ওপাশ করে শরীর ঝাড়া দিয়ে দেমির। এরপর ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি। লেটে খাবার বেড়ে এক বড় শ্বাস টেনে নেয় জিয়া। ভেতরটা কাঁপছে, কিন্তু কিছুই করার নেই। না হলে দেমিরের খাওয়া হবে না আজ রাতে। দুর্ভাগ্যবশত আজকে ইলিশ মাছ রেঁধে বসেছেও। অত্যাধুনিক মানুষদের মতো চামচ দিয়ে আর যাই করুক মাছ সে বাঁচতে পারবে না। বিশেষ করে যখন দেবীর মাছের কাটা বাছা নিয়ে অনেক বেশি সাবধানী। মোট কথা বেশ কয়েকবার গলায় কাটা বেঁধে যাওয়ায় ভয়টা সর্বদাই মনেই আটকে থাকে। বা হাতে প্লেট তুলে কাপা কাপা হাতে ভাত তুলে নেয় জিয়া। আঙ্গুলগুলোর সামান্য নড়াচড়ায়ও হাতটা ব্যথায় জ্বলে শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে আপন চিন্তায় বিভোর ও বিষণ্ণ দেমির আজ কিচ্ছুটি বুঝতে পারল না। মন খারাপ থাকায় দেমিরের আজ খাবারের প্রতিও তেমন রুচি হলো না। মাঝপথে জিয়াকে থামিয়ে দিয়ে বলে, আর খাবো না, রেখে দাও। আর একটু খেয়ে নিন, এত অল্পে পেট ভরবে না তো। জিয়া নিচ থেকে আরেক লুকমা তুলে দিতেই দেমির বাত সাধল। ভুলবশত শক্ত আঙ্গুল গিয়ে হাতের তালুতে চাপ পড়তেই জিয়া অস্ফুটে আর্তনাদ করে বসল। দেমির ভ্রু কুচকায়, সন্দিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে? নিজেকে সামলে অপ্রস্তুত হয়ে জিয়া বলে, কিছুই না, কি হবে? লুকাবে না একদম, মনে হলো হাতের তালুতে কিছু একটা লাগলো। এবারে লুকাতে ব্যর্থ জিয়া নিচু কণ্ঠে বলল, তেমন কিছুই না, কাজ করতে গিয়ে একটু হাত কেটে গিয়েছে। দেমির কোনো অভিব্যক্তি দেখালো না, শান্ত স্বরে বলল, হাত ধুয়ে এসো। জি, কেন? বলেছি হাত ধুয়ে এসো। কেন? পাল্টা প্রশ্ন করবে না, যা বলছি করো। বিভ্রান্ত জিয়া চুপচাপ গুমরা মুখ মানুষটির আদেশ পালন করতে চলে গেল হাত ধুতে। অতপর ফিরে আসতে দেখে দেমির খাটে বসে আছে, সামনে ফার্স্ট এইড বক্স খুলে রাখা। জিয়া এক অক্লিষ্ট ঢুক গিলল। তাকে কি এখন এই কাটা জায়গায় অ্যান্টিসেপটিক লাগাতে হবে? সেদিন দেমিরকে খুব করে ইনফেকশন সম্পর্কে সাবধানী বর্ণনা শোনালেও বাস্তবে জিয়া নিজেই আর জ্বলনকে অত্যন্ত ভয় পায়। ধীর কদমে সে এগিয়ে যেতেই কানে আসে গম্ভীর এক কণ্ঠস্বর, চুপচাপ আমার সামনে এসে বসো। জিয়া বসতেই আহত হাতটি চট করে লুফে নেয় দেমির। কোমল তালুতে নরম হাতে স্পর্শ করতে বুঝে মাঝ বরাবর একটি ব্যান্ডেড লাগানো। খুবই ধীর গতিতে সেটি টেনে খুলে নেয় দেমির। ব্যথায় চোখ মুখ কুচকে নেয় জিয়া। পরপর অনুভব করে পুরুষালী আঙুলগুলো ধীর গতিতে বুঝে নিচ্ছে তার ক্ষতের পরিমাণটুকু। সালাদের জন্য গাজর কাটতে গিয়েই সেটি পিছলে গিয়ে এক চাপ সোজা তালু বরাবর পড়েছে। অনেকটা রক্ত পড়ে বেশ গভীর এক ক্ষত সৃষ্টি হয়েছে। কিভাবে কাটলো? সবজি কাটতে গিয়ে ছুরিটা হঠাৎ পিছলে গিয়েছিল হাতের থেকে। লোকটা যে রেগে গিয়েছে সেটা স্পষ্ট অনুভব করতে পারছে জিয়া। কথা বলার সময় মুখে কেমন চেপে রাখছে, নাকের পাটা কেমন ফুলে উঠছে, সবটাই খেয়াল করেছে সে। আচমকা জিয়ার হাতটা ছেড়ে নিজের মোবাইলটি হাতে তুলে নেয় দেমির। সিঁড়িকে নির্দেশ দেয় ফারদিনের নম্বরে কল করতে। হ্যালো ফারদিন। জি ভাইয়া। আমি জানি না এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি নেই,
কিন্তু তোমার কাজ হচ্ছে আগামীকাল সকাল 10টার মধ্যে একটা মেইডের ব্যবস্থা করে দিবে। কিভাবে করবে, কোথায় পাবে, আই ডোন্ট কেয়ার। ভাইয়া এত শর্ট পিরিয়ডে? এই কাজে ব্যর্থ হলে নামিসার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে না। দেমিরের নীরব অথচ গম্ভীর হুমকিতে ফারদিন কিছু বলবে তার আগেই কল কেটে দিয়েছে দেমির। এদিকে জিয়া হতভম্ব, কি থেকে কি হয়ে গেল। ফারদিন ভাইয়াকে এভাবে চাপ দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো ঠিক। তোমাকে চুপচাপ বসে থাকতে বলেছি না? কয়দিন না যেতেই দেখছি আমার আদেশ অমান্য করা শুরু করে দিয়েছো। ভালোই তো। এভাবে বললে কি আর বিপরীতে কিছু বলা যায়? ঠোঁট উল্টে বসে থাকে জিয়া। হাতরে ফার্স্ট এড বক্সটি জিয়ার দিকে এগিয়ে দিয়ে দেমির বলে, আমাকে সাহায্য করো ব্যান্ডেজ করে দিতে। জিয়া বলতে চাইল যে লাগবে না, কিন্তু দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণের সাহস হলো না। আর লোকটি যদি ছুটে যায়। চুপচাপ তুলো ব্যান্ডেজের রুলার বের করে দেমিরের কাছে দিয়ে দিল। তুলোতে হেক্সিসল নিতে দেখেই জিয়ার হাত কাঁপতে শুরু করলো। যা নিজের হাতের মাঝে স্পষ্ট অনুভব করতে পেরে স্মিত হাসলো দেমির। মুঠোয় থাকা জিয়ার হাতটি উঁচু করে তুলে হেক্সিসল দেওয়ার সাথে সাথে হালকা করে ঠোঁট গোল করে ফু দিতেও শুরু করলো। এখনো কাণ্ডে জিয়া অনড় হয়ে বসে রইল। কল্পনায়ও এরূপ কিছু হবে বলে ভাবেনি সে। মন কেমন করে যেন শিউরে উঠল। শ্বাস আপনি আপনি রোধ হয়ে এলো। এদিকে মলম লাগাতে লাগাতে দেমির দৃঢ় ভঙ্গিতে অথচ নরম কণ্ঠে বলে, বেশি নরম হলে কিন্তু সকলের মাঝে অনায়াসে পিষে যাওয়া হলো বাস্তবতা। স্বার্থপরদের মধ্যে থাকলে নিজ থেকে আপন প্রয়োজন বুঝে নিতে হয়, তাহলে কখনো কিন্তু সুযোগ মেলে না। যত বেশি ছাড় দেবে তত বেশি সব কিছু আয়ত্তের বাহিরে চলে যাবে। যেটার উপর তোমার অধিকার সেটা সময় থাকতেই বুঝে নাও, না হলে দিন শেষে দেখবে অন্তত যতটুকু তোমার ছিল তাও অবশিষ্ট নেই। বুঝতে পেরেছো? জি। জিয়া বুঝেছে তনিমার কারসাজিকে আকার ইঙ্গিতে সহ্য না করার পরামর্শ দিচ্ছে দেবীর। জিয়া হাসলো, অতঃপর কিছু একটা মাথায় আসতেই ধীর স্বরে বলল, একটা কথা বলি। অনুমতি নেওয়ার ভঙ্গিমায় হালকা হাসলো দেমির, যা দৃশ্যমান হওয়ার পূর্বেই ঠোঁটের মাঝে মিলিয়ে গেল। সাধারণ গলায় অনুমতি দিতে বলল, বলো। এই মুহূর্তে আপনি আমাকে যা যা বোঝালেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। কি বলতে চাও? ফারদিন ভাইয়া চলে যাওয়ার পর থেকে যে আপনার মন খারাপ সেটা কিন্তু স্পষ্ট। আমি এসব জটিল বিষয় না বুঝলেও এতটুকু বুঝতে পারছি যে অফিসিয়াল কোনো খবর শুনেই আপনার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে। ব্যান্ডেজ করা শেষ। দেমির মুখ ঘুরে সোজা নিচের দিকে মাথা নত করে বসে রইল। ওকে চুপ থাকতে দেখে জিয়া যেন কিছুটা সাহস পেল। আগ বাড়িয়ে বলল, আপনাকে যতটুকু বুঝতে পেরেছি আপনি অনেক স্বপ্নীল ও উদ্যমী মানুষ ছিলেন। নিশ্চয়ই নিজের কাজকেও অনেক ভালোবাসতেন আপনি। সেদিন তো কথায় কথায় জানালেনও এই অবস্থাতেও আপনি আগে কাজ করতেন। সব কিছু সামলাতে না পারলেও অনেকটাই তো আপনার আয়ত্ত ছিল, অথচ আপনার অনুপস্থিতি আজ সেটুকু ছিনিয়ে নিয়েছে। মানুষের মন বড় লোভী, সে যত পায় ততই চাই। আজ যদি ব্যবসার এই অবস্থা আপনার এতটা অপছন্দের হয়, তাহলে যে ভবিষ্যতে এর পরিণাম আরও কত ভয়াবহ হবে সেটা তো কিছুটা হলেও আপনি আন্দাজ করতে পারছেন। আমি সবই বুঝি, কিন্তু কিছুই করার নেই আমার। দেমিরের আহত কণ্ঠস্বর জিয়ার খারাপ লাগলো। এগিয়ে গিয়ে দেমিরের সন্নিকটে বসে বাহুতে সান্ত্বনার হাত রেখে বলল, আগে যেভাবে কাজ করতেন এখনও সেভাবেই করবেন, বরঞ্চ তখন আপনি একা ছিলেন, অথচ এখন কিন্তু পাশে আমি আছি। আমায় বিশ্বাস করে দেখতে পারেন, আমি এর মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। জিয়া প্রবল আশা নিয়ে তাকিয়ে আছে সেই নত মুখটির দিকে। সে চায় দেমির রাজি হোক। এই পরিবারের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই জিয়ার, বিশেষ করে তনিমা। তারা দেমিরের সাথে কোনো বড় ধরনের বিশ্বাসঘাতকতা করবে না, সেটা মনে করায় বড় মূর্খতার এক পরিচয় দেওয়া হবে। দেমিরের কোনো প্রকার ক্ষতি হোক সেটা কোনোভাবেই সহ্য করতে পারবে না জিয়া। অতঃপর অপেক্ষার অবসান ঘটিয়ে জিয়ার বা হাতটি পাকড়াও করে নেয় দেমির। প্রবল আগ্রহী কণ্ঠে বলে, তুমি পাশে থাকবে তো আমার? অবশ্যই না। জিয়া খুশি মনে প্রত্যুত্তর করে। দেমিরকে মানানো এতটা সহজ হবে বলে ভাবেনি সে। মনে হচ্ছে আজ মনটা অনেক হালকা হয়ে গিয়েছে। অপরদিকে এক নতুন আশার আলো জ্বলে উঠেছে দেমিরের মনে। শাহগ্রুপে নিজ অবস্থান ফের বুঝে নেওয়ার জন্য তার সমস্ত সত্তা উদ্গ্রীব হয়ে উঠেছে।
আর এই সবই সম্ভব হচ্ছে পাশে থাকা এই মেয়েটির কারণে, তার স্ত্রীর কারণে, যার জন্য দেমির আজ খুঁজে পেয়েছে নতুন মনোবল। কি বলবে দেমির? অনুভূতি প্রকাশেও সবসময়ই বড্ড আনাড়ি, তাই সে মৌন রইল। নিশ্চুপে মাথা ঠেকিয়ে দিল জিয়ার কাঁধে, তার একমাত্র ভরসাপূর্ণ আশ্রয়স্থল। আজ রাতের আকাশে এক ফালি চাঁদের প্রজ্বলিত উপস্থিতি রয়েছে। জ্যোৎস্নার আলোয় আকাশে সর্বদা জলজল করা নক্ষত্রগুলো কেমন ম্লান লাগছে। রাতের দৈর্ঘ্যের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটাও বোধ হয় এতক্ষণে 11টা পেরিয়ে গিয়েছে। বরাবরের মতো আজও জিয়া ও দেমিরের অবস্থান সে ছাদ খোলা বারান্দায়। আজ রাত থেকেই ওষুধ নেওয়া শুরু করেছে দেমির, তবে কার্যকরী ফলাফল পেতে একটু সময় তো অবশ্যই প্রয়োজন। মুখে না বললেও রাতের পর রাত জাগা সত্যি কিছুটা কষ্ট করছিল জিয়ার জন্য, তবে সে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। কিন্তু সেই মানিয়ে নেওয়ার প্রচেষ্টায় এখন কেবল ও একা নয়, পাশে বসা মানুষটিও আছে। সকাল থেকে পুনরায় অফিসিয়াল কাজে যোগদান করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে লোকটার চোখে মুখে এক শান্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে, যেন অনেক দিন হতাশায় নিমজ্জিত থাকার পর সে কোনো এক উপায় খুঁজে পেয়েছে। জিয়া তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিতে পেরে নিজেও খুশি হয়েছে বেশ। তোমার একঘেয়েমি লাগে না? চেয়ারে আরামে গা এলিয়ে দিয়ে অক্ষি পল্লব বুঝে থাকা দেমির হঠাৎ এই প্রশ্ন করে বসে। এই যে মেয়েটা প্রতিদিন রাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় এক জায়গায় বসে থেকে, দেমির বিরক্ত হতে পারে ভেবে একটু শব্দ করে না, আবার ভুলক্রমে কখনো ঘুমিয়েও পড়ে না। এভাবে একজন সাধারণ মানুষ কিভাবে ধৈর্য ধরে? দেমিরের প্রচণ্ড বিস্ময় কাজ করে। মেয়েটার এই সহনসীমা অত্যন্ত প্রশংসনীয়, তাই হয়তো দেমিরের মন গলতে শুরু করেছে। না তো। সরল উত্তর, যেন কোন প্যাচে দেমির প্রশ্নটি করেছে সেটি সে বুঝেও বোঝেনি। দেমির হাসলো মনে মনে, তার মাথায় কিছু একটা চলছে। একবার মন বলছে প্রশ্রয় দিতে, অন্যদিকে মস্তিষ্ক বলছে এত দ্রুত চলার কি প্রয়োজন, নিজেকে বেশি সুলভ করে দিবে না তো। ভীষণ ইচ্ছে করছে নিজেকে আরেকটু প্রকাশ করতে, নিজের মাঝে জমে থাকা কথাগুলো একটু একটু করে সব বলতে। পাশে থাকা মেয়েটি ওকে যদি এই বর্তমানের করুণ রূপে সাবলীলভাবে গ্রহণ করতে পারে, তাহলে অতীত দেখে কি সে আফসোস করবে? মন তো বলে না। তোমার হাতে যদি কোনো এক আমানত তুলে দেই আমি, তাহলে কি সেটি রক্ষা করতে পারবে? আচমকা এমন প্রশ্নে জিয়া চোখ তুলে তাকালো লোকটির তামুখে। কেমন এক অচেনা অভিব্যক্তি নিয়ে বসে আশ্বস্ত হওয়ার অপেক্ষায় আছে বুঝি। জিয়া নির্ভীক কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, নিজের ভেবে অতি যত্নে মুড়িয়ে রাখবো। সংশয় ভরা চেহারায় উষ্ণতার এক অনিবর্চনীয় দীপ্তি ফুটে উঠল। সময় ব্যয় না করে চটপট বাড়িয়ে দিল নিজের হাত। এক নীরব অথচ দৃশ্যমান ইশারা সেই হাতটি আঁকড়ে ধরে তাকে সঙ্গ দিতে। জিয়ার অন্তঃকরণে লাজুকতা ভর করে, কাজ করে মেলি জড়তা। তবে এই প্রতিবন্ধকতাগুলো এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা থাকে প্রত্যেকটি বার। কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেকেই নিজেদের সামলে নিতে হয়। জীবন সঙ্গীর এতটুকু কমতিতে নিজেকে মানিয়ে নিতে হয়, নতুবা তারা পিছিয়ে থাকবে। হাতের উপরে হাত স্পর্শ করতেই সেটা মুঠোয় পুরে উঠে দাঁড়ায় তিমির। সোজা গুটি গুটি পায়ে হেঁটে বেরিয়ে পড়ে কক্ষ থেকে, গন্তব্য বাঁ দিকে। বিষয়টা খেয়ালে আসতে জিয়ার মন হঠাৎ করেই কম্পিত হয়। লোকটা বোধ হয় নিজের নিষেধাজ্ঞা তুলে দিতে যাচ্ছে। জিয়ার জন্য যে সীমারেখা তৈরি করে দিয়েছিল সেটি আজ তার কদমের চিহ্নের মাধ্যমে মুছিয়ে দিচ্ছে। পুলকিত হওয়ার পাশাপাশি মন মাঝারে এক চাপা কৌতূহল জমা হয়। কি আছে সেই ঘরে? জানিয়ে দেমির এতটা সংবেদনশীল। দরজার সম্মুখে দাঁড়াতেই ট্রাউজারের পকেটে হাত দেয় দেমির। সেখান থেকে বেরিয়ে আসে একটি চাবি। স্পষ্টতই এই কক্ষে প্রবেশের উপায় সেটি। নবে চাবি প্রবেশ করে ঘোরাতেই সেটি খুলে যায়। দরজা উন্মুক্ত গেলেই নাকে খুবই ক্ষীণ এক সুগন্ধি এসে থাকে। বোঝা যাচ্ছে কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয়েছিল ঘরটিতে। গুমট থাকায় এখনও এর হালকা রেশ রয়ে গিয়েছে। বাঁ দিকে 4 কদম হেঁটে গেলেই সুইচ আছে, লাইটগুলো জ্বালিয়ে দাও। দেমির টি শার্টে ঝুলানো কালো চশমা খুলে চোখে লাগাতেই জিয়া গিয়ে কথা মতন লাইটগুলো জ্বালিয়ে দেয়। সাদা ও সোনালি রঙা ঝকঝকে অথচ চোখের মধ্যে বেশ মোলায়েম রোশনি পুরো ঘরময় ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। আধার কক্ষে থাকা বস্তুগুলো
মুহূর্তের মাঝে দৃষ্টিগোচর হয়ে গেল। জিয়ার পুরো অস্তিত্ব কেঁপে উঠল এক লহমায়। চারপাশে হতভম্ব দৃষ্টি বুলিয়ে নিতেই বুঝলো তার সর্বাঙ্গ কেমন ঠান্ডা হয়ে আসছে। এইগুলো কি? আচমকা এতটা চমক ওর জন্য অসহনীয় ছিল। মুখ নিঃসৃত কোনো শব্দের উচ্চারিত হয় না। বিপরীতে কেমন যেন সব নীরবতায় ছেয়ে গেল। জিয়ার মাথা হলো নত, ওর চোখ ঝলসে যাচ্ছে, নিজেকে কেমন দুর্বল অনুভূত হচ্ছে। দেমির হয়তো ঠিকই বলেছিল, জিয়ার ধুলো যেন এখানে না আসে। সত্যি বলতে তো জিয়ার সে যোগ্যতাই নেই, নয় বা কখনো হবে। অনেকগুলো মুহূর্ত পার হয়ে গেলেও জিয়ার মনটা ভাঙল না। এবার দেমির খুব অস্বস্তি অনুভব করলো। এখানে এসে কি চুপ করে থাকা সম্ভব? কিছুই কি বলার নেই? ও কিছুটা অস্থির হয়ে বলল, এভাবে চুপ হয়ে গেলে কেন? কিছুই কি বলার নেই? আপনার যোগ্যতার ভারে আমি নুয়ে পড়েছি। জিয়ার অবসন্ন ক্লান্ত কণ্ঠস্বর দেমিরের ভ্রু কুঁচকে এলো। কি বলতে চাচ্ছ? সত্যি তো, কি বলবে জিয়া? বলার মতন অবস্থানও কি তার আছে? চারপাশে আরেকবার দৃষ্টি বুলিয়ে দিয়ে বলে, আজ যদি আপনি সুস্থ থাকতেন তাহলে আপনার এবং আমার পথ এক হওয়া অসম্ভব ছিল। অথচ তুমি সেদিন বলছিলে আমাদের জুটি উপর থেকে তৈরি হয়ে এসেছে। তাহলে আজ এভাবে কেন বলছো? উত্তর মেলে না, শুধু কানে বাজে এক দীর্ঘশ্বাসের শব্দ। দেমিরের ভালো লাগে না, সে তো এরূপ কিছু চায়নি। ও ত্রস্ত এগিয়ে যায়, এক ঝটকায় জিয়ার বাহু খামচে বলে, তুমি হয়তো আমাকে অহংকারী জেদি হিসেবে চেনো। আর সত্যি বলতে আমিও নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম, তবে সেসব এখন শুধুই অতীত। আমার বর্তমান এখন ধুধু খালি মরুভূমি। এখানে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই যা আমি তোমার সামনে তুলে ধরতে পারবো। এমনকি আমার সেই আগের ব্যক্তিত্বটুকু আমি হারিয়ে ফেলেছি। নিঃশেষ হয়ে গিয়েছে আমার সব অভিলাষ। তাই ইচ্ছে করলো এই আমিটা কেমন ছিলাম, কি করতাম, সেগুলোর এক ঝলক তোমাকে একটু দেখাতে। বোঝাতে চেয়েছিলাম যে আমার জীবন কেমন ছিল। নিজেকে একটু ভাগ করে নিতে চেয়েছিলাম তোমার সাথে। তোমাকে ছোট অনুভব করানোর কোনো উদ্দেশ্যই আমার ছিল না। দেমিরের অস্থির কণ্ঠ থামে। জিয়া গভীর নিবেশিত নয়ন মিলে দেখে সেই স্থির প্রাণহীন চোখ, যেটি আজ নিস্পন্দ নয়, বরং সেথায় রয়েছে এক চাপা ব্যথা, হয়তো নিজেকে বোঝাতে ব্যর্থ হওয়ার গ্লানি। দেমিরের মাঝে ফের বলে, তারপরও যদি তোমার খারাপ লাগে তাহলে আমি দুঃখিত। দেমির উল্টো ঘুরে চলে যেতে নিতেই তার হাত আটকে বাধা দেয় জিয়া। নিজের মনে চলা ঘূর্ণিঝড়কে দমাতে ব্যাগ পেতে হলেও দেমিরকে কষ্ট পেতে দেবে না সে। তার উদ্দেশ্যই তো এই মানুষটির শক্ত খোলস চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যেখানে জিয়ার মনে চলা দোলাচল সম্পর্কে দেমির সম্পূর্ণ অজ্ঞাত, সেখানে তার কারণে অকারণে ভুক্তভোগী হওয়া সাজে না। জিয়া বহুল প্রচেষ্টায় কণ্ঠ স্বাভাবিক করে নেয়, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলে, আমার খারাপ লাগবে কেন? আমার তো সৌভাগ্য কোনোরূপ কষ্ট না করে সকল ক্ষেত্রে পারদর্শী অসাধারণ একজনকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। আগে আপনি নিজেকে নিয়ে গর্ব করতেন, আর এখন থেকে আমি আপনাকে নিয়ে গর্ব করব। কথার সাথে স্বরেও এক উজ্জ্বল ভাব। দেমির স্পষ্ট বুঝতে পারলো যে আর খুশি। মেয়েটা সত্যি হয়তো আপ্লুত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জিয়া আর একটু কাছে এগিয়ে আসে, আগ্রহী কণ্ঠে ইচ্ছে জাহির করে বলে, আমাকে দেখিয়ে দেবেন না? কে এখানে উপস্থিত প্রত্যেক বস্তুর পেছনে থাকা কাহিনী শোনাবেন না? আমি জানি আপনার সব মনে আছে। আমাকে যে কারণে এখানে নিয়ে এসেছেন সেটাকে সফল করা আপনার দায়িত্ব। দেমিরকে বাজিয়ে দেখে জিয়া সরে আসে, প্রলম্বিত এক শ্বাস টেনে নিজেকে শান্ত করে। তাদের মাঝে থাকা অদৃশ্য হয়েও দৃশ্যমান অবস্থানগত দূরত্বটুকু আজ আরও বেড়ে গেল জিয়ার মনে, যে দূরত্ব মনের দূরত্বে না মিটলে কখনই নগণ্য হয়ে উঠবে না। তবে ব্যক্তি বিশেষ হিসেবে দেমিরের জন্য তার মনে কোঠায় সত্যি আজ এক অনবদ্য স্থান তৈরি হয়ে গেল। অসাধারণ এক পুরুষ তিনি, যার জীবনে এককালে সাফল্যের কোনো কমতি ছিল না। এই ঘরের আকার হয়তো অন্যান্য ঘরের তুলনায় আরও প্রশস্ত। বোঝা যায় এই ঘরটি হয়তো দেমিরের ব্যক্তিগত কক্ষ ছিল। পুরো মেঝেটায় পুরো কার্পেটে মোড়া, মাথার উপর সোনালি রঙা ঝাড়বাতি ঝুলছে। একপাশে বিশালাকার এক খাট, যার দেয়াল জুড়ে বৃহদাকার একটি ছবি ঝুলছে।
গ্র্যাজুয়েশন গাউন পরিহিত চেহারায় আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে দীপ্তিময় ও দৃঢ় ভঙ্গিমায় ঠোঁটের কোণে এক বিজয়ী হাসি সমেত দাঁড়িয়ে থাকা এক যুবক। মাথায় পরিধান করা ক্যাপের এক পাশ দু আঙুলের সাহায্যে আঁকড়ে ধরায় তার মাথাটা কিঞ্চিত নত। জল জ্বলিয়ে প্রজ্জ্বল আখিদয় ভরা অঢেল খুশিতে ক্লিন শেভের চেহারায় ভিন্ন এক চমক। সুদর্শন সেই মুখপানে তাকিয়ে যার বুক ক্রমশ থেমে এলো। আর সহ্য হলো না সে অন্তর্ভেদী দৃষ্টি। চোখ সরে নিল। এরপর ঠিক পাশে সাজানো এক ডিভান, তার আরেকটু সামনে জানলার ধারে পড়ার টেবিল সহ চেয়ার, অপর পাশে সেন্টার টেবিল ও আরামদায়ক সোফাও রয়েছে। রয়েছে চারপাল্লার বিশাল আলমারি, যার গায়ে অনিন্দ কারো কাজ করা, সাথে রাখা ড্রেসিং টেবিল। আর বিপরীত দিকে শুরু হয়েছে আসল চমক। পুরো দেয়াল জুড়ে বিশালাকার শেলফ বানানো, ঘিরে রাখা স্বচ্ছ কাঁচ দিয়ে, যার ভেতরকার মূল্যবান বস্তুগুলো সহজেই দেখা যায়। যেখানে আছে অগণিত সোনালী রঙের মেডেল, ক্র্যাচ, ট্রফি থেকে শুরু করে বাধাই করা সার্টিফিকেট সমূহ। গুনতে গেলে হয়তো একজনের নাভির শ্বাস উঠে যাবে। এরপর যা রয়েছে তা হলো প্রত্যেক খালি দেয়াল জুড়ে ঘরের মালিকের ছবি, যে ছবিগুলো এক উচ্ছ্বসিত প্রাণে ভরপুর। ছবির মাঝে ফুটে ওঠা দৃশ্যগুলো প্রমাণ করে লোকটি বড্ড ভ্রমণ বিলাসী। জীবনের অধিকাংশ সময়ই সে খাঁচামুক্ত পাখির ন্যায় উড়ে বেরিয়েছে। দেশ বিদেশের নানান নিদর্শন স্পষ্ট সেগুলোতে। যখন আমার এই জীবন থেকে আমি ছিটকে পড়লাম, তখন এই ঘরে থাকতে খুব কষ্ট হতো। মনে হতো আমার এই অর্জনগুলো আমায় বিদ্রূপ করছে। শুধু বলতো, এত এত কৃতিত্বের কী মূল্য? জীবনের মুখ্যম রাস্তায় পা দেওয়ার পূর্বে আমার সব শেষ। এগুলো দিয়ে যে কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ করতে পারতাম, তা কি আর হবে? হবে না তো। তাই তো আক্রোশে অনেকবার এগুলো ভাঙতে চলে গেছিলাম। পরে মুহূর্তেই মনে পড়তো আমার কত কষ্টের ফল এগুলো। কেন কয়েক পলের রাগের জন্য আমি তাদের শেষ করে দেব? তাই এদের এক প্রকার আমার থেকে বাঁচতেই ঘর ছেড়েছি 2 বছর আগে। শেলফের কাজ ছুঁয়ে ছুঁয়ে সেই মূল্যবান অর্জনগুলো দেখছিল জিয়া। দেমিরের কথায় সেখান থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে বলে, আমাদের কোনো কৃতিত্বই কোনো দিন বিফলে যায় না। হয়তো আপনি যে স্বপ্নগুলো পূরণ করতে চেয়েছিলেন সেগুলো পুরোপুরি সম্ভব নয়, তাই বলে কি এদের গুরুত্ব কমে গিয়েছে? এখানে উপস্থিত প্রত্যেকটি সাফল্যের স্তম্ভ অর্জন করতে কিন্তু আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এরা প্রত্যেকে আপনার একটি স্বপ্ন, যাদের আপনি জয় করেছেন। এটাই তো আপনার স্বস্তি। তাহলে এগুলো অপ্রয়োজনীয় কিভাবে হলো? এই যে আমি দেখছি। সাথে বিস্ময়ের তরে আমার রোমকূপ পর্যন্ত শিহরিত হচ্ছে। আমি ভাবছি, একটি মানুষ এতটা মেধাবী, এতটা পরিশ্রমী ও অধ্যাবসায়ী কিভাবে হয়? আপনাকে যারা চিনে বা ভবিষ্যতে চিনবে, তারাও একই কথা বলবে। আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে নিদর্শন হিসেবে দেখবে। এগুলোই তো প্রাপ্তি। দেমিরের চোখে মুখে এক অনাবিল শান্তি ছড়িয়ে গেল বুঝি। মুষ্টিবদ্ধ হাত দুটো শিথিল হয়ে এলো। নিজেকে সহজ করার চেষ্টা করতে ও আবারও বলল, চলো তোমাকে শোনাই এগুলোর পিছনে থাকা গল্প। ভীষণ আগ্রহ নিয়ে কথা বলতে শুরু করেছে দেমির। যা জিয়া বেশ যত্ন নিয়ে নিজের মনেই গেঁথে নিতে লাগলো। প্রতিটি শব্দ জমা করে নিল আপন মাঝে, যেন তারাও এখন থেকে ওর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মেধা তালিকা থেকে শুরু করে খেলাধুলা, ইন্টার, স্কুল, কলেজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড, কুইজ, বিতর্ক, সৃজনশীলতা, ভাষা, রচনা, ক্যাম্পিং, ক্লাব, কোনো বিভাগ বাদ নেই যেখান থেকে দেমিরের কোনো প্রাপ্তি নেই। প্রচণ্ড মেধাবী হওয়ায় নিজের জন্য জায়গা করে নিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই গ্র্যাজুয়েশনের ছবিটিও তার ইংল্যান্ডে থাকাকালীন সময়ের। দেয়াল জুড়ে থাকা জীবনের দৃশ্যমান স্মৃতিগুলো শুরু হয়েছে কৈশোর থেকেই। অসংখ্য দেশ তার ভ্রমণ করা শেষ। কিভাবে তারা 2 ভাই সময় পেলেই ছুটে চলে যেত দূর দূরান্তে সেই মধুর সব গল্প। এভাবেই দেমিরের আগ্রহী স্মৃতি রোমন্থনে কেটে গেল পুরো আরেকটি রাত। রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে চলে এসেছে জিয়া। হাতের অবস্থা আগের চাইতে একটু ভালো, তাই সবটা দ্রুতই করতে হবে ওকে। ফারদিনকে বলে লাঞ্চের পর একটি অনলাইন মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে। কেউ জানে না সেখানে সে দেমির উপস্থিত থাকবে। বিষয়টি আচমকা করতে চাইছে দেমির। জিয়াও সহমতাতে
এতে করে কেউ বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখানোর সময় পাবে না। নাস্তা শেষে জিয়া ও দেমির মিলে একটু আলোচনা করবে কিভাবে কি করা যায়। তবে কাজ শুরু করার আগেই কলিং বেল বাজলো। এ সময় কে আসলো? চুলো জ্বালানো বাদ দিয়ে সদর দরজার দিকে ছুটল জিয়া। পিপ খুলে দেখলো এক অপরিচিত নারী মুখ। কিছুটা দ্বিধা নিয়ে দরজা খুলে উকি দিতে মহিলাটি মুখ ভরে হাসলো। আমোদ কণ্ঠে বলল, কথাটি শুনে বুঝে আসলো ফারদিন তার কাজে সফল হয়েছে। জিয়া প্রত্যুত্তরে গাল ভরে হেসে দরজা খুলে সরে দাঁড়ালো। আসুন আপনি। মুখটা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ঢুকতেই জিয়া দরজা লাগিয়ে পিছু ঘুরল। সম্মুখে সিঁড়ি, দেমির নামছে। পরনে ঘরোয়া কালো ট্রাউজার ও সাদা হাফ হাতার গেঞ্জি। গম্ভীর মুখবাবের মাঝে চোখে কালো চশমা পরা। জিয়া কিছুটা তটস্থ হয়ে ত্রস্ত পায়ে সিঁড়ির বেয়ে মাঝপথে চলে গেল। আশেপাশে সে পরিচিত সুবাস পেয়ে স্মিত হাসলো দেমির। মেয়েটা একটু বেশি যত্নশীল, অনেকটাই সাবধানী। দেমির এক পা করে সিঁড়ি ভাঙছে, জিয়াও এক কদম করে পিছিয়ে যাচ্ছে। এভাবেই সিঁড়ির পথটা শেষ হলো। দেমির কিছু বলল না, সে চায় তার সমগ্র সত্তা চাই। এই মেয়েটির পুরো ধ্যান জ্ঞান জুড়ে যেন দেমিরের অস্তিত্ব থাকে। অন্য কোথাও তার মনোযোগ থাকলেও দেমিরকে দেখা মাত্র যেন সেগুলো তুচ্ছ হয়ে যায়। সোফা কয় কদম দূরে ও কোন দিকে ঠিক মনে পড়ছে না। দেমিরের বিভ্রান্ত মনোভাব দেখতে জিয়া সময় ব্যয় করে না। পুরুষালী আঙুলগুলো নিজের মুঠোয় পড়ে নেয়। বিশাল সেই হাতের পুরোটা তার মুষ্টিতে জায়গা হয় না। জিয়া শান্ত পায়ে কদম বাড়াতেই মনে মনে হাসে দেমির। এতটুকু চালাকি তো অনায়াসে করা যায়, কোনো ক্ষতি নেই। পরপর আবারও নিজের উপর অবাক হয়। কি বাচ্চামো করছে সে! আশ্চর্য! কি অধপতন! অথচ মনের ভালো লাগার কাছে মস্তিষ্কের সেই তিরস্কারটুকু হারিয়ে যায় মুহূর্তেই। নরম সোফায় বসতেই ফের কলিং বেল। জিয়ার কিছু করার আগেই মুক্তা মৃদু দৌড় লাগায়। তার কাজে সে ভীষণ পটু। খুলে দাও। জিয়ার পরিবর্তে দেমির অনুমতি দিতেই দরজা খুলে দেয় মুক্তা। তনিমা ও শেফালি এসেছে। তনিমার চেহারায় বিরক্তি স্পষ্ট। সে কোনো কিছুর তোয়াক্কা না করেই সোজা সোফার দিকে গিয়েছে। পায়ের উপর পা তুলে আরাম করে বসতে আদেশের সুরে বলল, জিয়া, এক কাপ চা দাও তো দ্রুত। জিয়া কি বলবে তার আগে খুদ দেমির ভ্রু নাচিয়ে তুলে বলল, পারবে না, ওর হাত কেটে গিয়েছে, তার জন্যই তো শেফালি আপাকে ডেকে পাঠালাম। তনিমা অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি না বললে তোমার কি এক কাজ আছে? শেফালি ছাড়া অন্য কেউ করতে পারবে না। ওর কাজ মানে তো আমারই কাজ। অবাক হলেও তনিমা চেপে গেল। এক পলক জিয়ার দিকে জহুরি নজর বুলিয়ে দেমিরকে স্ল্যাশের স্বরে বলল, জিয়া মনে হয় জাদু জানে, বাক্য পোষ মানিয়ে নিল এত দ্রুত। বিব্রত বোধে চোখ নামিয়ে নিল জিয়া। তবে দমে যায়নি দেমির। রসাত্মক ভঙ্গিমায় বলে, তাহলে তো তোমার মাঝেও জাদু আছে। কি বলতে চাও? এই যে আমার বড় ভাই, কম কিসে, ভাবলাম তার থেকে কিছু শেখা যাক। তনিমা দমে গেল। এই বিষয়ে সে দেমিরের সাথে তর্কে লিপ্ত হতে চায় না। কথা ঘুরে বলল, আমি জিয়ার ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না দেমির। বাসায় অনেক কাজ, শেফালিকে লাগবে। আমি জানি, তাই তো আমি ব্যবস্থা করে দিয়েছি। মানে? মুক্তা আপা। ডাক পড়তেই মুক্তা হাসি মুখে এগিয়ে আসেন। নিজের পরিচয় দিতে বলে। দেমির গম্ভীর কণ্ঠে বলে, শেফালি আপাকে দিয়ে ওনাকে নিয়ে যাও। এর বদলে আর কি বলবে তনিমা? সে সুযোগই তো নেই। তাই চুপচাপ উঠে দাঁড়ায়। তার চেহারায় এক সুপ্ত ক্রোধের আভাস। যাওয়ার আগে সে ক্ষিপ্ত চোখ একবার জিয়ার উপর নিপতিত হতে বাজ রাখল না। যা খেয়াল করে হতাশায় এক শ্বাস ছাড়ল জিয়া। সবাই চলে যেতে শেফালি হাসি মুখে এগিয়ে আসেন। কি করা লাগবে বৌমনি? আমি নাস্তা বানাবো, আপনি একটু সাহায্য করলেই হবে। আর শেফালি আপা, এই কয়দিন তুমি একটু রান্না করো, ওর হাত ঠিক হলে তবেই ওকে কিচেনে ঢুকতে দিবে, মনে থাকবে? জি ভাইজান। শেফালি চটপট জবাব দেয়। বিপরীতে জিয়া কিছু বলবে তার পূর্বেই দেমির ভারী কণ্ঠে বলে, তুমি আমার সাথে এসো। দেমির আর অপেক্ষা করে না। গুটি গুটি পায়ে হাঁটা শুরু করে। জিয়াকে সময় দেয় না। তাই একবার শেফালির দিকে অসহায় দৃষ্টি মেলে জিয়া ছুটে গিয়ে আবারও দেমিরকে ধরে।
লোকটা কদম সংখ্যাও ও দিক ঠিকঠাক মনে নেই। যদি কোনো রকমে হুচট খেয়ে যায়। সিঁড়ি ওঠার পথে দেমির বলে, ডান পাশের কাবার্ডে আমার ল্যাপটপ আছে, ওটা নামিয়ে একটু চার্জে লাগিয়ে দিও। ওটা থেকেই মিটিংয়ে জয়েন করব। আর একটা সাদা শার্ট বের করে রেখো, শেফালি আপা আয়রন করে দিবেন। জিয়া মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আর কিছু? আর কি লাগবে? কিছুই না। ঘরে চলে এসেছে তারা। দেমিরকে ডিভানে বসিয়ে একবার তার দিকে ভাবুক দৃষ্টিতে তাকায়। লোকটা এভাবে মিটিংয়ে বসবে, তাও এতদিন পর। ওর মন একদমই সায় দিল না। যদিও যেটা মাথায় আসছে সেটা এক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। অন্তত এই মানুষটার সামনে তো অবশ্যই কাজটা একটু কঠিন হয়ে যায়। তবু সাহস করে জিয়া। দেমিরের ভালোর জন্যই তো ভাবছে সে, এত ভয় পাওয়ার কি আছে। দূরে দূরে বুকে সে দেমিরকে বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। দেমির মাথা নাড়াতেই ওয়াশরুমে ছুটে জিয়া। এদিকে দেমির মুশকুল হয় ভাবনায়। এতদিন পর অফিসের লোকজনের সাথে কথা বলবে, কিভাবে বিষয়টা নেবে সবাই। উপরন্তু যখন ওর ভাই ভাবি ব্যাপারটা জানতে পারবে তখন কিরূপ প্রতিক্রিয়া দিবে সে চিন্তার বিষয়। যাই হোক, দেমিরকে শক্ত হাতে সবটা সামাল দিতে হবে। এতদিনে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। আর নয়, জিয়ার হাত ধরে সে সবটা গুছিয়ে নিতে চায়। জানে না জিয়া কতটা পারবে কিংবা করতে চাইবে, কিন্তু দেমিরের মন ওকে খুব করে নিজের সে বিশ্বস্ত ব্যক্তিগত মানুষ বানাতে চাইছে। ভাগ্য সহায় হবে কি হবে না সেটাও জানে না। গুরুতর ভাবনার মাঝেই তার কপালে এক মোলায়েম শীতল হাতের স্পর্শ মিলে হঠাৎ করে চমকে গিয়ে তড়িৎ মাথা উঠায় দেমির। এদিকে জিয়াও শ্বাস আটকে তাকিয়ে আছে সেদিকে। সে তো এক দুঃসাহস করে বসলো, কিন্তু লোকটা মানবে তো। হত বিহব্বল হয়ে থমকে বসে আছে দেমির। কি হচ্ছে বুঝতে পারছে না সে। অপরদিকে জিয়া নিজেও স্তব্ধ হয়ে গিয়েছে। কি করতে গিয়ে কি করে বসেছে এই লোকের ভয়ে তার মাথা ঠিকমতো কাজই করে না। হুচট করে গাল থেকে হাত সরাতেই গলা খাকারে দেয় দেমির। স্বাভাবিক হওয়ার প্রচেষ্টায় বলে, কিছু বলবে? বার কয়েক পলক ঝাপটিয়ে নিজেকে আয়ত্তে আনে জিয়া। এখনো কেমন অস্থির লাগছে। প্রয়োজনীয় সব জিনিস টেবিলের উপর রাখা। ধীর হয়ে দেমিরের মুখোমুখি বসেও একবার পূর্ণ দৃষ্টি মেলে সে কিঞ্চিত অপ্রস্তুত চেহারায় চোখ বুলিয়ে বলে, আমি যা করতে চাচ্ছি সেটাই দয়া করে মানা করবেন না। কথাটুকু শুনে ভ্রুজুরা উত্থিত হয় কিছুটা। কি করতে চাচ্ছ? আর ওয়াশরুম থেকে কি নিয়ে এসেছো? টেবিলের উপরে রাখা কাঁচি, চিরুনি, রেজার, শেভিং ফোম ও পানি দেখে আকৃষ্ট ঢুক গিলে জিয়া। নিয়ে যাওয়া স্বরে শুধায়, গ্রুমিং কিট। হ্যাঁ। বিস্ময় নিয়ে মৃদু চেঁচে ওঠে দেমির। চোখ মুখ খেচে জিয়া এক নাগারে বলে যায়, এতদিন পর আপনি অফিসের লোকদের সাথে কথা বলবেন? এইভাবে এই অগোছালো অবস্থায় কি মিটিংয়ে উপস্থিত হওয়া যায়? জনসম্মুখে ইমপ্রেশনের একটা বিষয় আছে না? আপনি হচ্ছেন ইনস্ট্রাক্টর, তাদের সিনিয়র অ্যাডভাইসর। আপনাকে থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন। কথার মাঝে ভয় থাকলেও আড়ষ্টতা নেই। অথচ দেমির বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি, কারণ জিয়া ভুল কিছু বলেনি। দেমিরের বাহ্যিক অবস্থা সত্যি অত্যাধিক শোচনীয়। লম্বা রুক্ষ অগোছালো চুল ও অবিন্যস্ত দাড়ি ওর মুখের পরিস্থিতি করুণ করে রেখেছে। লোকজন দেখে কি বলবে? যে লোক নিজেকেই সামনে রাখতে পারে না, অগোছালো থাকে, সে আবার এসেছে অন্যকে জ্ঞান দিতে। সবটা একবার ভেবে নিতে দেমির কোনো রূপ বিরোধিতা না করে আপোষের স্বরে বলতে চাইল, তোমার এত ঝামেলা করার দরকার নেই। আমি ফারদিনকে বলে দিচ্ছি, ও বারবারকে পাঠিয়ে দিবে। কিন্তু মস্তিষ্কের কথা যে পর্যন্ত পৌঁছালো না। সুবর্ণ এক সুযোগ মিলেছে, তাকে এভাবে হাতছাড়া করার কি প্রয়োজন? তাই মুখবয়াবে কিছুটা ভাব ধরে রেখে গম্ভীর সুরে বলে, তুমি পারবে? চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে জিয়ার। উচ্ছ্বসিত কণ্ঠে আগ্রহ নিয়ে বলে, ছোটবেলায় আমরা ভাই বোন সেলুনে যেতাম না, বাবাই আমাদের চুল কেটে দিতেন অনেক সুন্দর করে। সেখান থেকেই শিখেছি, আপনি চিন্তা করবেন না। বাবা চুল কেটে দিতেন? বিষয়টা একটু অবাক লাগলেও দেমির স্বাভাবিক ধরে নিল। ওর বাবা মা ছিল না বলে কি অন্যরাও গোমরা মুখে একাকী বড় হয়েছে নাকি? সবারই তার পরিবারের সাথে এক অনন্য বন্ধন থাকে। জিয়াও ব্যতিক্রম নয়। দেমির মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আচ্ছা,
ডিভানের উপর পা উঠিয়ে নিন আর একটু ধীরে স্থির হয়ে বসে থাকবেন, ঠিক আছে? নয়তো দেখা যাবে কোনো দুর্ঘটনা ঘটে গেল। কেমন বাচ্চা সুলভ করুণ আবদার শোনা গেল সেই কথায়। মনে মনে কিছুটা হেসে দেমির সহমত হয়ে বলে, ঠিক আছে। পরিত্যক্ত একটা তোয়ালে খুঁজে নিয়ে এসেছে জিয়া। সেটি সন্তর্পণে দেমিরের কাঁধে ঘুরিয়ে মুড়িয়ে দিল। অতঃপর পাশ থেকে টেনে নিয়ে এলো একটি মাঝারি আকারের টুল। সেটিতে সাবধানে দাঁড়িয়ে অনেকটা পেশাদারের মতো স্প্রে বোতল দিয়ে পানি ছিটে দিল দেমিরের চুলে। চোখে মুখে হঠাৎ মৃদু পানির ছটা লাগতে চোখের পাতা বন্ধ করে নেয় দেমির। কেন যেন অনেক ভালো লাগতে শুরু করেছে এখনই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।